একটি বিশাল জনসংখ্যার দেশ যেখানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে হু হু করে। এই বিপুল শক্তির ঘাটতি মেটাতে একটি দেশ যখন পারমাণবিক যুগের মতো এক বিশাল পদক্ষেপে পা বাগায় তখন ঠিক কী ঘটে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই জানার চেষ্টা করব। পারমাণবিক বিদ্যুতের মতো জটিল একটা বিষয়কে বুঝতে আমরা একটু জুম ইন করে রিয়্যাক্টরের ভেতরের বিজ্ঞানটা দেখব, আবার জুম আউট করে এর বৃহত্তর অর্থনৈতিক আর কৌশলগত প্রভাবগুলো খতিয়ে দেখব। চলুন সোজা মূল আলোচনায় ঢোকা যাক। এখানে সবচেয়ে বড় প্রশ্নটা কি জানেন? একটা দ্রুত বর্ধনশীল অর্থনীতি যখন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখে, তখন তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় জীবাশ্ম জ্বালানির ওপর অত্যাধিক নির্ভরতা। এখন পরিবেশের কোনো বড় ক্ষতি না করে আবার নিজেদের এই বিশাল বিদ্যুৎ ঘাটতি চিরতরে মেটানো, দুটো একসাথে কিভাবে সম্ভব? এই জটিল সমীকরণ মেলাতেই কিন্তু পারমাণবিক শক্তির দিকে একটি দেশের ঝুঁকে পড়া। তো পুরো ব্যাপারটা পরিষ্কার করতে আমরা আজকের আলোচনাকে কয়েকটা ধাপে ভাগ করে নেব। প্রথমে আমরা দেখব ক্রমবর্ধমান জ্বালানি ঘাটতির চিত্রটা, এরপর রূপপুরের পথে দীর্ঘ যাত্রা, তারপর সরাসরি উকি দেব VVR 1200 রিয়্যাক্টরের ভেতরে। সবশেষে নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং এই প্রকল্পের হাত ধরে আসা নতুন প্রযুক্তিগত যুগ নিয়ে কথা বলব। শুরুতেই আসা যাক ক্রমবর্ধমান জ্বালানি ঘাটতি আর রূপকল্প 2041-এর দিকে দেশের যে দৌড় সেই প্রসঙ্গে। ভিশন 2041 অনুযায়ী একটি উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার যে লক্ষ্য, তার পথের সবচেয়ে বড় কাটা হল দুর্বল বিদ্যুৎ অবকাঠামো। কারণ একটা শক্তিশালী শিল্পখাত দাঁড় করাতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুতের তো কোনো বিকল্প নেই, তাই না? এখন এই তথ্যটার দিকে একবার নজর দেওয়া যাক। ঐতিহাসিকভাবেই বিদ্যুতের চাহিদা আর উৎপাদনের মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান, সেটা এখানে খুব স্পষ্ট। সময়ের সাথে সাথে চাহিদা কিন্তু জ্যামিতিক হারে বেড়েই চলেছে, আর শুধুমাত্র প্রচলিত তেল গ্যাস দিয়ে এই বিশাল শূন্যস্থান পূরণ করা যে আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল, সেটা বুঝতে নিশ্চয়ই রকেট সায়েন্টিস্ট হওয়া দরকার নেই। আর ঠিক এখানেই চলে আসে বেজ লোড বিদ্যুৎ বা বেজ লোড ইলেকট্রিসিটির ধারণা। ব্যাপারটা একটু খুলে বলি। প্রতিদিন বিদেশ থেকে আমদানি করা দামি গ্যাস, তেল বা কয়লার জাহাজের আশায় বসে থাকাটা যে কোনো অর্থনীতির জন্যই ভীষণ ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। শিল্পখাতকে স্থিতিশীল করতে এমন একটা শক্তির দরকার যা কার্বন নির্গমন ছাড়াই 24 ঘন্টা একদম নিরবিচ্ছিন্নভাবে উচ্চ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করে যাবে, কোনো বিরতি ছাড়া একটানা। এবার চলুন একটু পেছনের দিকে ফিরে তাকাই। রূপপুরের এই যে যাত্রা, এটা কিন্তু আজকের কোনো সিদ্ধান্ত নয়। এর পেছনে রয়েছে কয়েক দশকের প্রস্তুতি। পারমাণবিক যুগে প্রবেশের এই স্বপ্নটা আসলে এক সুগভীর আর দীর্ঘমেয়াদী জাতীয় আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় একদম 1961 সালে প্রথমবারের মতো এই প্রকল্পের একটা ধারণা দাঁড় করানো হয়। ভাবা যায় কতটা আগে। এরপর দেশ স্বাধীনের পর 1972 থেকে 1975 সালের মধ্যে 200 মেগাওয়াটের একটা প্ল্যান্ট বসানোর নতুন উদ্যোগ নেওয়া হয়। তারপর একটা লম্বা বিরতি। অবশেষে 2011 সালে রাশিয়ার সাথে ঐতিহাসিক চুক্তির মাধ্যমে এই স্বপ্নটা আবার প্রাণ ফিরে পায়। আর 2017 সালে সেই প্রতীক্ষিত প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে শুরু হয় এর বাস্তব রূপায়ণ। $12.5 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সংখ্যাটার বিশালত্বই বলে দেয় মেগা প্রকল্পটা আসলে কতটা বড়। মূলত রাশিয়ান ঋণের সহায়তায় হওয়া এই বিশাল বিনিয়োগের বদলতে আগামী 60 বছর ধরে 2400 মেগাওয়াট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। একবার ভাবুন তো, দেশের আর্থসামাজিক উন্নয়নে এটা কতটা গেম চেঞ্জার হতে পারে। তো এবার আমরা সরাসরি রিয়্যাক্টরের ভেতরে ঢুকে পড়ি। এই যে VVR 1200 রিয়্যাক্টর, এর দক্ষতা আর ক্ষমতা আসলে কতটা? একটা পারমাণবিক চুল্লির ভেতরে ঠিক কী ম্যাজিক কাজ করে যার ফলে এত বিপুল শক্তি তৈরি হয়? নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজনের মূল বিজ্ঞানটাই বাকি। চলুন একেবারে মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে ব্যাপারটা বোঝা যায়। এই চমৎকার তুলনাটা একবার খেয়াল করুন। একদিকে মাত্র 1 কেজি ইউরেনিয়াম আর অন্যদিকে 100 টন 100 টন উচ্চমানের কয়লা। মাত্র 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি মেলে, ঠিক সেই একই পরিমাণ শক্তি পেতে হলে অন্তত 100 টন কয়লা পোড়াতে হবে। এটা আক্ষরিক অর্থেই অভাবনীয়। প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় এটা যে কতটা জায়গা বাঁচায় আর পরিবেশ দূষণ বা কার্বন ফুটপ্রিন্ট কতটা কমিয়ে আনে, তা তো এই একটা তুলনা দেখলেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এখন প্রশ্ন হল, এই জেনারেশন 3+ VVR 1200 রিয়্যাক্টর আসলে কি? খুব সহজ ভাষায় বললে, এটি সর্বাধুনিক প্রযুক্তির একটি প্রেশারাইজড ওয়াটার রিয়্যাক্টর। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটানা বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করতে পারে। এর ইউটিলাইজেশন ফ্যাক্টর বা ব্যবহারের অনুপাত কমপক্ষে 92%।
মানে বোঝাই যাচ্ছে এটি বিদ্যুতের অত্যন্ত নির্ভরযোগ্য একটি উৎস। কিন্তু এত বড় আয়োজনের পর অবধারিতভাবেই একটা প্রশ্ন সবার মনে ঘোরে, নিরাপত্তা। যদি কিছু ঘটে যায়, চেরনোবিল বা ফুকুশিমার মতো বৈশ্বিক বিপর্যয়ের ইতিহাস মাথায় রাখলে এই ভয়টা কিন্তু শতভাগ যৌক্তিক। তাই কোনো পক্ষের দিকে না ঝুঁকে একদম নিরপেক্ষভাবে জানা দরকার এখানে আসলে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে মূলত একটি অত্যন্ত মজবুত 5 স্তরের নিরাপত্তা কাঠামো ব্যবহার করা হচ্ছে। প্রথমে ফুয়েল পেলেট নিজেই তেজস্ক্রিয় পদার্থগুলোকে আটকে রাখে। এরপর আছে অত্যন্ত শক্তিশালী ফুয়েল রড ক্ল্যাডিং এবং মজবুত রিয়্যাক্টর ভেসেল। আর সবশেষে আছে 2 স্তরের বিশাল সুদৃঢ় কন্টেইনমেন্ট কাঠামো বা শিল্ড। এই শিল্ড এতটাই শক্তিশালী যে কোনো বড়সড় ভূমিকম্প, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় কিংবা ধরুন যদি ছোট কোনো বিমানও আশ্রে পড়ে, তবুও ভেতরের পারমাণবিক চুল্লিটি সম্পূর্ণ অক্ষত আর সুরক্ষিত থাকবে। সত্যিই অবিশ্বাস্য, তাই না? নিরাপত্তার পাশাপাশি আরেকটা বড় চ্যালেঞ্জ কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বা ব্যবহৃত জ্বালানি। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এই ব্যবহৃত জ্বালানি সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আবার রাশিয়ায় ফেরত পাঠানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি গভীর ভূতাত্ত্বিক নিষ্কাশন নিয়েও বিশ্বজুড়ে যেভাবে কাজ হচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে ধারণার উন্নয়ন চলছে। এছাড়া বিশ্বব্যাপী প্রচলিত ওই যে আমার আঙিনায় নয় বা নট ইন মাই ব্যাকইয়ার্ড ধরনের মনস্তাত্ত্বিক জনপ্রতিক্রিয়া থাকে, সেটা মোকাবেলা করা এবং ডিজিটাল নেটওয়ার্কগুলোকে সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখতে অত্যন্ত কড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গাইডলাইন মেনে চলা হচ্ছে। এবার চলুন একটু জুম আউট করে আবার বড় ক্যানভাসে ফিরে যাই। একটি নতুন প্রযুক্তিগত যুগ যা কেবল বিদ্যুতের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই মেগা প্রজেক্ট শুধুমাত্র অন্ধকার ঘর আলোকিত করবে না, বরং সামষ্টিক অর্থনীতি, কর্মসংস্থান এবং বিশ্বমঞ্চে পুরো দেশের একটা নতুন শক্ত অবস্থান তৈরি করার ভিত্তিও গড়ে দিচ্ছে। কারণ এরকম একটা বিশাল প্ল্যান্ট তো আর এমনি চলবে না, তাই না? এর জন্য প্রয়োজন হাজারো দক্ষ পেশাজীবী, রিয়্যাক্টর ইঞ্জিনিয়ার, পারমাণবিক পদার্থবিজ্ঞানী, বিকিরণ সুরক্ষা বিশেষজ্ঞ থেকে শুরু করে নিউক্লিয়ার সেফটি রেগুলেটর, সাইবার নিরাপত্তা দল এবং জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনাকারীদের মতো বিশাল এক ইকোসিস্টেম বা কর্মী বাহিনী তৈরি হচ্ছে এখানে। এর মানে হল বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সম্পূর্ণ নতুন প্রজন্মের একদল চৌকস পেশাজীবী গড়ে উঠছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল চমৎকার একটি উক্তি। এ জ্ঞান একবার অর্জিত হলে তা রাষ্ট্রের সক্ষমতার দীর্ঘমেয়াদী ভাণ্ডারের অংশে পরিণত হয়। এ কথাটার গভীরে লুকিয়ে আছে এক বিশাল কৌশলগত বাস্তবতা। বেসামরিক পারমাণবিক প্রযুক্তি একবার ভালোভাবে আয়ত্ত করতে পারলে তা শুধু বিদ্যুৎই দেয় না, বরং ভবিষ্যতের যে কোনো বড় উন্নয়নের জন্য একটা সুগভীর প্রযুক্তিগত ভিত্তি করে দেয়। পারমাণবিক বিজ্ঞান আর প্রকৌশলের এই জ্ঞান পুরো দেশের কারিগরি সক্ষমতাকে আক্ষরিক অর্থেই এক নতুন উচ্চতায় নিয়ে যায়। দেখতে দেখতে আমরা আজকের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে একটা ভাবনা আপনাদের জন্য রেখে যাই। এই অত্যাধুনিক VVR 1200 রিয়্যাক্টরগুলো যখন পুরো মাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, তখন কি প্রযুক্তিগত সক্ষমতার এই নতুন ভাণ্ডারই সে চূড়ান্ত অনুঘটক হিসেবে কাজ করবে, যা গোটা জাতিকে একটি উচ্চ আয়ের ভবিষ্যতের দিকে রকেটের মতো ছুড়ে দেবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। তবে এই প্রকল্প যে আগামী দশকগুলোতে আমাদের আর্থসামাজিক চিত্রে একটা বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে, সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।